নানান মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়। খুব ভালো লাগে এটা শুনে যে তাদের মধ্যে অনেকেই শরণাগত শোনেন। ভোর 5টায় ঘুম ভাঙা তাদের অভ্যেস হয়ে গেছে। তাদের সবাইকে এবং যারা শোনেন না, যারা আজকে প্রথম শুনছেন, তাদের সবাইকে নমস্কার জানিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা এবার শোনাই আপনাদের। আজকে শনিবার, 2রা বৈশাখ 1429, ইংরেজির 16ই এপ্রিল 2022, তিথি চৈত্র শুক্লপক্ষ পূর্ণিমা, নক্ষত্র হস্তা, সূর্যোদয়ের সময় ভোর 5:19 হয়ে 49 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:53 হয়ে 23 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবগণ, দিনের বেলা 8:40 গতে দেবারিগণ, রাত্রি 8:01 গতে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। আজকে বলবো একই সঙ্গে অরুন্ধতির কথা। অরুন্ধতী নক্ষত্র আছে একটি, অরুন্ধতী বশিষ্ঠের স্ত্রী, এবং সন্ধ্যার কথা। এবং বলবো এই দুজনে আসলে একই। ব্যাপারটা খোলসা করে বলবো অনুষ্ঠানের মাঝখানে পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা শোনাবো আপনাদের, তার সঙ্গে নরেনের কথা। সেই গল্প আপনারা সকলেই জানেন, সেই জানা গল্পই আরেকবার জানতে ক্ষতি কি। এরপর চিঠিপত্র এবং তারপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই হলো অনুষ্ঠান সূচি, এবং এরপর পুরাণ চিরন্তন, মাঝখানে গান। আমি শোনাবো আপনাদের সেই সমস্ত গান। আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন পুরাণের কাহিনী, অরুন্ধতির কাহিনী, সন্ধ্যার কাহিনী। বলছে আপনাদের সৌমিত্র বসু। শিবপুরাণের একটা কাহিনী থেকে বলি যে সন্ধ্যা কে? সন্ধ্যা, স্বয়ং প্রজাপতি ব্রহ্মা বলছেন যে সন্ধ্যা হলো আমারই মেয়ে, এবং পরবর্তীকালে সে সতীসাধ্যী অরুন্ধতী হয়ে জন্মেছিল। অরুন্ধতীর বাবার নাম ছিল মেধাতিথি। তিনি একজন মুনি, খুব নামকরা মুনি। মেধাতিথি মুনির ঘরে জন্মেছিলেন অরুন্ধতী। তারপর তার বিয়ে হয় মহামুনি বশিষ্ঠের সঙ্গে। তো বলি সেই গল্প। ব্রহ্মার মেয়ে সন্ধ্যা যখন জন্মলাভ করেন, তখন তার রূপ দেখে একেবারে ব্রহ্মা মোহিত হয়ে যান। এত সুন্দর সেই মেয়ে। সন্ধ্যাবেলার আকাশটা ভাবুন, সন্ধ্যাবেলার পৃথিবীটা ভাবুন, কি লাবণ্যবতী বলে মনে হয় না সন্ধ্যাবেলাটাকে? তো ধরে নেওয়া যাক সেই সন্ধ্যা, সেই যে লাবণ্যটা, সেই লাবণ্যকে আপনি যদি একটা নারী শরীরের মধ্যে ধরেন তাহলে যেরকম লাগবে, তাই দেখে ব্রহ্মা এবং ব্রহ্মার যে মানসপুত্ররা ছিলেন তারা সকলেই সন্ধ্যার প্রতি আসক্ত হয়ে পড়েন। আর সন্ধ্যা কি করেন? কামদেব খানিকটা ষড়যন্ত্র করেছিলেন, তার ফলে সন্ধ্যাও এদের ব্যবহারে মনে মনে খুব খুশি হয়ে ওঠেন। মানে কোন একটি মেয়েকে দেখে অন্য ছেলেরা খুব পছন্দ করছে, তার দিকে তাকাচ্ছে আড়ে আড়ে, সেটা অধিকাংশ মেয়ের তো খুব ভালো লাগে, লাগারই কথা। সন্ধ্যারও তাই হচ্ছিল না। ব্রহ্মা নিজেকে সংযত করতে পেরেছিলেন, শিবের ভয়েই নিজেকে সংযত করতে পেরেছিলেন। সন্ধ্যাকেও শিব খানিকটা ঠাট্টা করেন, খানিকটা আঘাত করে কথা বলেন, এবং সন্ধ্যার মনের মধ্যে নিজের আমি কি পাপ করলাম, এটা খুব পাপ হলো, ব্রহ্মা আমার সৃষ্টিকর্তা,
তিনি আমার দিকে ওরকম চোখে তাকিয়েছেন বলে আমি মনে মনে খুশি হয়েছি। তার মানসপুত্ররা, তারা তো আমার ভাইয়ের মতন, তারা আমার দিকে ওইরকম করে তাকিয়েছেন বলে আমি খুব খুশি হয়েছি। এই 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 যে অন্তর্জ্বালা, এই অন্তর্জ্বালায় সন্ধ্যা খুব জ্বলতে থাকেন। এই অন্তর্জ্বালা থেকে নিষ্কৃতি পাবার একটা উপায় হচ্ছে আত্মহত্যা করা। এই পর্যন্ত গল্পটা থাক, একটু গান শুনি। আপনারা একটু মনে মনে ভাবুন যে সন্ধ্যা কি করবেন, আত্মহত্যাই করবেন কিনা। ততক্ষণে গান শেষ হয়ে যাবে, আবার সৌমিত্র বসু তার কথা বলা শুরু করবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই কথাই বলতে বসেছি যে সন্ধ্যা ঠিক করলেন আমার এই দেহ আমি বিসর্জন দেব। কিভাবে বিসর্জন দেব? চন্দ্রভাগা নদীতে যাব, সেখানে জলে ডুবে আমি আত্মহত্যা করব। তো সন্ধ্যার মনের কথা মনে মনে জানতে পেরে ব্রহ্মা তার পুত্র বশিষ্ঠকে পাঠালেন তপস্যার নিয়ম নীতি সম্বন্ধে অবহিত করতে সন্ধ্যাকে। তুমি তপস্যা করো, তপস্যা করে তুমি এই পাপস্খলন করো, এই হচ্ছে তপস্যার নিয়ম কানুন। তুমি দেহ বিসর্জন দিও না, তুমি দেহকে পবিত্র করো, তুমি দেহকে পূত করো, এইটা করো। কিন্তু বশিষ্ঠর কাছ থেকে সন্ধ্যা গ্রহণ করবেন কেন? তিনি অন্য মুনির বেশ ধরে সন্ধ্যার কাছে গেলেন এবং গিয়ে তাকে শিবমন্ত্রে দীক্ষিত করলেন। সন্ধ্যা তখন জটা জুটো ধারণ করে কঠোর তপস্যা শুরু করলেন। দীর্ঘদিন ধরে চলল সেই তপস্যা সন্ধ্যার। তার তপস্যায় তুষ্ট হয়ে শিব এলেন, তাকে বর দিলেন। তখন সন্ধ্যা ওই যে মেধাতিথি মুনির কথা বলেছিলাম, সেই মেধাতিথি মুনির যজ্ঞকুণ্ডে প্রবেশ করলেন এবং যজ্ঞাগ্নিতে পূত পবিত্র দগ্ধ হয়ে সূর্যমণ্ডলে প্রবেশ করলেন। সূর্য তখন বললেন যে তুমি তো পবিত্র হয়ে এসেছ, তোমার এই যে শরীরটা, সন্ধ্যাকে বলছেন, এই শরীরটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হলো সকালে আর একটা হচ্ছে বিকেলে। অর্থাৎ যখন ওই রবীন্দ্রনাথের ভাষায় রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, সেরকম রাত্রি যখন দিনের পারাবারে এসে মিশছে, সেই সকালে এবং বিকেলে যখন দিন রাত্রির পারাবারে এসে মিশছে, এই সকাল এবং বিকেলের সন্ধি সময়ে সন্ধ্যাকে প্রতিষ্ঠিত করলেন। করে সন্ধ্যা তখন ওই সূর্যদেবের রথেই থাকতেন। আর নিজের যজ্ঞ শেষে যজ্ঞবেদী থেকে মেধাতিথি মুনি একটি সোনার বরণ কন্যাকে পেলেন। ঋষি তার নাম দিলেন অরুন্ধতী। তিনিও সন্ধ্যারই একটা অংশ। অরুন্ধতী মানে কি? অরুন্ধতী মানে হচ্ছে কোন অনুরোধেই যিনি তার কর্তব্য কর্ম থেকে চ্যুত হন না, না রুদ্ধতি। এই হল সন্ধ্যা এবং অরুন্ধতির জন্মের কথা, জীবনের কথা, সম্পর্কের কথা। শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত। এরপর স্বামী বিবেকানন্দের লেখা থেকে পড়ে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। জীবনে বেদান্ত, প্রথম পর্ব, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধটির একটি অংশ পড়ে শোনাই আপনাদের। তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে যে বেদান্তের মূল কথা এই একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, অথবা দুইটি জগৎ নাই। তোমরা দেখিবে বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছেন, কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন, তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে। একমাত্র জীবন আছে, একমাত্র জগৎ আছে, একমাত্র অস্তিত্ব আছে। সবই সেই এক সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নহে। ভিন্ন ভিন্ন জীবের মধ্যে প্রভেদ প্রকারগত নহে। পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের
খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন, বেদান্ত এরূপ কথা একেবারে অস্বীকার করেন। কতকগুলি লোক দয়াপরবশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা স্থাপন করিয়াছেন। আমি এই সভার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম, বন্ধু, আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দুই একটি পশু হত্যার এত বিরোধী কেন? তিনি উত্তর দিলেন, জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার, কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে। কি ভয়ানক কথা! বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ। যদি মানুষের জীবন অমর হয়, পশুর জীবনও অমর। প্রভেদ কেবল পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এই প্রভেদও দেখা যায় না। তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায়, কিন্তু যদি অতি উচ্চে আরোহণ করো, তবে এই তৃণ ও বৃহত্তম বৃক্ষ সমান হইবে। এইরূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে এসবই সমান। আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও, তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সমান। তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান মহাপক্ষপাতী। যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত পক্ষপাত সম্পন্ন, আর পশু নামক তাহার সন্তানের প্রতি এত নির্দয়, তিনি মানুষ ও অধম। এরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত। আমার সমুদয় জীবন এরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে। কিন্তু বাস্তবিক ঈশ্বর তো এরূপ নহেন। যাহারা এরূপ বলে তাহারা জানে না তাহারা কত দায়িত্বহীন, হৃদয়হীন। তাহারা কি বলিতেছে তাহারা জানে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বললাম আমি, আপনাদের সৌমিত্র বসু। এরপর গান, এবং গানের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং নরেন, তাদের মধ্যে কথোপকথন। সে কাহিনী আপনারা সকলে জানেন, সেই জানা কাহিনী আবার 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। নরেন্দ্রনাথ দত্ত, তার বাবা মারা গেছেন। নরেন ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, কোথাও কোনো কাজ পাচ্ছেন না। মা ভুবনেশ্বরী, তার অবস্থা খুব খারাপ, অসম্ভব অভাব সংসারে, মানে সব মিলিয়ে একেবারে যাকে বলে যাচ্ছে তাই অবস্থা আর কি। এই অবস্থায় এটা ওটা উঞ্চবৃত্তি যাকে বলে সেই রকম করছেন নরেন। এই অ্যাটর্নির অফিসে কিছু খাটাখাটনি করলেন, কদিন বইয়ের অনুবাদ করলেন। হ্যাঁ, একেবারে টাকা পয়সা পাওয়ার জন্য গোটা কতক বইয়ের অনুবাদ করলেন। কি বা রোজগার হয়? কিছুই না, কোনো রোজগারই নেই। মানে সংসারে সাহায্য করবার মতন টাকা পয়সা কিছু হয় না। কিছুতেই অভাবকে সরানো যাচ্ছে না। তো ঠাকুরের কাছে এসে বললেন যে, আপনার মায়ের তো অনেক প্রতাপ, মায়ের কাছে তো আপনার অনেক খাতির, তো আপনার মাকে বলে করে একটা ব্যবস্থা করে দিন না, আপনি মাকে একটিবার বলুন। অবাক হয়ে মুখের দিকে তাকালেন ঠাকুর, বললেন, কি বলবো? মা ভাই বোনের কষ্ট আর দেখতে পারি না, ওদের কষ্টের যাতে লাঘব হয়, একটা স্থায়ী চাকরি বাকরি আমার হয়, আপনার মায়ের কাছে আপনি 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 একটু বলুন। ঠাকুর স্নিগ্ধ চোখে তাকালেন, তাকিয়ে বললেন, আমার মা? তোর কে? আমার কে না কে তাতে কি যায় আসে? আপনার তো সব, আপনার কথা তো ফেলতে পারবে না। একটু বলুন না, আমার হয়ে বলুন না, যাতে একটু টাকা করি মুখ দেখি, মা ভাই বোনের ম্লান মুখে একটু হাসি ফোটাতে পারি। একটু আপনি যদি বলেন, একটু বলুন না। আমি এসব বিষয়ে কথা বলতে পারি না রে। ওসব বাজে কথা ছাড়ুন, আপনাকে বলতেই হবে, নইলে কিছুতেই ছাড়ব না। ঠাকুরের চোখ দুটো ছলছল করে উঠল, বললেন,
ওরে জানিস না কতবার বলেছি তোর হয়ে, বলেছি মা নরেনের দুঃখ কষ্ট দূর করো, নরেনকে টাকা দাও। বেশ, আজ আর একবার বলুন। তুই গিয়ে বল না, কাছে বসে একবার মা বলে ডাক। আমার ডাক আসে না। তারই জন্য তো কিছু হয় না সুরাহা, তারই জন্য তো তোর এত কষ্ট। তুই মাকে মানিস না বলে মা আমার কথাও শোনে না। শোন, আজকে তো মঙ্গলবার, রাত্রিরে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম কর, তারপর মায়ের কাছে যা চাইবি মা দিয়ে দেবেন। তখন লুট করে মায়ের ভান্ডার শেষ করতে পারবি না। সত্যি তুই দেখ না চেয়ে। কি চেয়েছিলেন সে তো আপনারা সকলে জানেন, তবু সেই জানা গল্পই আর একবার বলি আপনাদের। 92.7 বিগ এফএম এ অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বেশ, তাই হবে। নরেন প্রতীক্ষা করে আছে কখন রাত্রি হয়। রাত্রিবেলা কালীঘরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা জানাবে, আমাকে টাকা পয়সা দাও, আমাকে আরো টাকা পয়সা দাও, ভালো চাকরি দাও, সংসারটাকে চালাবার মতন একটা কিছু দাও। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরাও অপেক্ষা করে আছি নরেন কি চাইবে মা কালীর কাছে। সমস্তটা ঠিক হয়ে যাবে, সমস্তটা ঠিক হয়ে যাবে। এই করতে করতে রাত্রিবেলা এলো, এক প্রহর কেটে গেল। ঠাকুর এসে বললেন যে যা, এইবারে মন্দিরে যা, প্রাণ ঢেলে প্রণাম কর, তারপর প্রাণ ভরে যা যা। নরেন যাচ্ছে মন্দিরের দিকে, নেশা করেছে, পা টলছে। কি জানি কি দেখব, কি জানি কি শুনবো মায়ের মুখের থেকে। পাথরের মা প্রাণময়ী হয়ে উঠবে, জড় মা, তিনি কথা বলবেন। মন্দিরে আর কেউ নেই, শুধু নরেন আর ভবতারিণী। কি দেখলো নরেন? দেখলো অখিল জগতের জননী প্রেম ও প্রসন্নতার নিত্য নির্ঝরিণী হয়ে বিরাজ করছেন। সহস্র নয়ন জ্বলা হয়ে সংসারে সমারূঢ় হয়ে আছেন। কোথাও শোক নেই, কোথাও দুঃখ নেই, কোথাও কোনো অভাব অভিযোগ নেই। এই ত্রিলোক মোহিনী মূর্তির কাছে দাঁড়িয়ে আমি কি প্রার্থনা করব? প্রণাম করে ভক্তি বিহ্বল হৃদয় বলে উঠল, মা আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও। ফিরে এলো ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, কিরে গিয়েছিলি মায়ের কাছে, কি চাইলি? টাকা কড়ি? আমার সব ভুল হয়ে গেল, এখন কি হবে? চা 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 চা, ফের যা, ফের যা, গিয়ে প্রার্থনা কর। মনের কথা মাকে না বলবি তো কাকে বলবি? কেন ভুল হবে? মাকে গিয়ে বল, মা আমায় চাকরি দে, আরাম দে, স্বাচ্ছন্দ্য দে, টাকা দে। চা 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 চা। শুনছেন রামকৃষ্ণদেবের কথা, নরেন্দ্রনাথ দত্তের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নরেন আবার এসে দাঁড়ালো ভবতারিণীর সামনে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। কি ভিক্ষে করব মায়ের কাছে? কি ভিক্ষে করব? মহী রূপে, মৃত্তিকা রূপে জগৎ সংসারকে মায়ের মতোই বুকে করে আছেন। আমিও তো মায়ের কোলে কোমল শিশু। মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আবার ফিরে এলো ঠাকুরের কাছে। কিরে এবার চেয়েছিলি ঠিক ঠিক? পারলুম না, এলো না মুখ দিয়ে। সে কি কথা, তুই কি আনাড়ি না আকাট রে? মাকে দেখা মাত্র কিনা একটা আবেশ আসে, যা চাইবো বলে ভেবেছিলাম তার মনে করতে পারলুম না। দূর ছোঁড়া, হ্যাঁ নিজেকে প্রথমে একটু সামলে নিবি। হ্যাঁ, গোড়াতেই তলিয়ে যাবি না, সামনে নিয়ে চারদিক বুঝে সুঝে মাথা ঠান্ডা করে চাইবি।
আরেকবার কি চেষ্টা কর, এমন শোনার সুযোগ আর আসবে না রে। আবার বারবার 3 বার, তৃতীয়বারেও সেই এক কথা, আর কিছু চাই না মা, আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। কিরে চাইলি এবার? ঠাকুর জিজ্ঞেস করলেন। না, চাইতে লজ্জা করলো। মা বলে দিয়েছেন, তোদের মোটা ভাত কাপড়ের অভাব কোনোদিন হবে না। শুনলেন সেই আশ্চর্য ঘটনার কথা স্বামী বিবেকানন্দের প্রার্থনা ভবতারিণীর কাছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠি পড়ব আমি, সৌমিত্র বসু। চিঠি পড়ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে সাহসের ডানায় ভর করে কয়েকটি কথা লিখতে বড় ইচ্ছে হলো। অভিযোগ নয়, অনুযোগ নয়, অভিমানের সুরেও নয়, শুধু জানবার অদম্য কৌতূহল নিয়ে এই লেখনী ধরা। 18ই মার্চ দোল পূর্ণিমার দিন ভোর 5:10 থেকে 5:15 মধ্যে আমাদের প্রিয় সৌমিত্রদার গলায় ঘোষিত হল ছোটবেলার দোলের স্মৃতি নিয়ে লেখা। কিছু শৈশবের স্মৃতি উপকরণের সন্নিবেশই লিখে ফেললাম। এর আগেও ছোটবেলার সরস্বতী পুজো স্মৃতি নিয়ে লিখেছিলাম। দুটো চিঠির উপাদান ছিল শৈশবের স্মৃতিচারণ। কেমন করে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে কৈশোরের স্মৃতির এক টুকরো আঁচড় লেগে যায় 2-4টি কথার মাধ্যমে, তা না হলে সমগ্র ঘটনাবলীর মনোগ্রাহী রূপটা বোধহয় অসমাপ্ত রয়ে যায়। এটা হলো অবশ্যই আমার মনের ধারণা। আমার শৈশবের স্মৃতিরা বোধহয় পক্ষাঘাতে দুষ্ট না হলে পোলিও রোগে আক্রান্ত, এক্ষেত্রে তারা বড়ই দুর্বল। তার জন্যই বুঝি আমাদের প্রিয় দাদার উদাত্ত কণ্ঠে সুললিত বাচন ভঙ্গিমার ব্যঞ্জনায় পরিবেশিত চিঠিগুলি হয়ে ওঠে অপূর্ব, ছন্দময়, জীবন্ত, প্রাণবন্ত। চোখের সামনে মূর্ত হয়ে ওঠে সমগ্র ঘটনাবলীর পুঞ্জীভূত কথাকলি। কিন্তু আমি এবং আমার শৈশব স্মৃতিরা এই আনন্দ থেকে দুবার বঞ্চিত হল, এ বড়ই বেদনাদায়ক। এদের কোন শুশ্রূষাগারের সুচিকিৎসার দ্বারা সুস্থ করে তুলব, তার জন্য বড়ই চিন্তায় পড়ে গিয়েছি। এ আমার ধৃষ্টতা নয়, ব্যথাতুর মনের সংশোধনের আবেদন মাত্র। সবার চিঠি সবসময় পড়া সম্ভব হয়ে ওঠে না, এটা আমি মানি এবং জানি। আবার এটাও দেখি একই ব্যক্তির একটি চিঠি দুবার করে পড়া হয়, এটা অবশ্য অনিচ্ছাকৃত ভুল। এরকম অনিচ্ছাকৃত ভুল আমারও একবার হয়েছিল মুঠোফোনের যান্ত্রিক গোলযোগের জন্য। কিছু মনে না করে আমার চিঠিখানির বক্তব্য উদার ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে প্রাপ্তি স্বীকারেই এই খুশি হব। ক্ষমা প্রার্থী শিপ্রা চ্যাটার্জি, পূর্বপাড়া, গড়িয়া। শুধু প্রাপ্তি স্বীকার করিনি শিপ্রা দেবী, পুরো চিঠিটাই পড়েছি। খুব চমৎকার চিঠি। বিশেষ করে চমৎকার এই কারণে যে আপনার চিঠি পড়া হয়নি বলে আপনি সত্যি সত্যি অভিমান করেননি। আপনি আমার সমস্যাটা বা বিগ এফএম এর সমস্যাটা বুঝতে পেরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। সারাহান শহরের কথা শোনাচ্ছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শোনাচ্ছিলাম ভীমা কালী মন্দিরের কথা। তো এর মধ্যে চলে এলো চৈত্র সংক্রান্তি, চলে এলো নববর্ষ। মনে হলো একটু অন্যরকম ভাবে অনুষ্ঠান করি এই দুটো দিন। এমনিতে তো আমাদের বাঙালিদের গর্ব করার জায়গা ক্রমে ছোট হয়ে আসছে। ভাষা বা সংস্কৃতি নিয়ে অহংকারও বেশ ফিকে হয়ে এসেছে। নিজেদের মুখোমুখি একটু দাঁড়াবার চেষ্টা না হয় করাই যাক। যাকে মোট কথা দুটো দিন পার হয়ে গেছে, এইবার আবার ফিরে আসি সারাহান শহরের সেই ভীমা কালী মন্দিরের কথায়। সেই যে মন্দির কোন একটা ভূমিকম্পে যে একপাশে হেলে গিয়েছিল, আর কি আশ্চর্য কাণ্ড, পরের ভূমিকম্পে সে আবার সোজা হয়ে গেছে। হেলে পড়ার কোনো চিহ্নই আর তার মধ্যে নেই।
বলবো সেই ভীমাকালী মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। তাহলে চলুন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের পিঠে চেপে আমরা ভীমাকালী মন্দিরের দিকে যাই। পাহাড় পাহাড় পাহাড়, পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। আমরা গাড়ির ভেতরে আছি তাই হয়তো বুঝতে পারছি না, গাড়ির ছাদের অল্প ওপরে ঝুঁকে আছে পাহাড়, ছাতার মতো আগলে রাখছে আমাদের। হ্যাঁ, রাস্তার উপরে বাঁদিকে পাহাড়ের গা বেয়ে একটা পাথরের ঢাল বেরিয়ে এসেছে, সত্যি সত্যি ছাদের মতো। সে চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। চারপাশে তাকিয়ে দেখুন, আর আমি তো বলবো মাঝে মাঝে গাড়ি থামিয়েও দেখবেন। পাহাড় শব্দটা উচ্চারণ করলেই আমার অন্তত মনের মধ্যে জাগে আর একটা শব্দ, গম্ভীর। একের পর এক পাহাড়ের ঢাল উঠে নেমে গেছে। মাঝে মাঝে হয়তো দুই পাহাড়ের মাঝখানের খাঁজটাতে একটা ছোট্ট গ্রাম বা শহর, যেন ঝুলনের শহর বা গ্রাম বলে মনে হয়। এই সব করতে করতে দেখতে দেখতে এসে পৌঁছলাম ওই পাহাড়েরই একটা ধারে। এইখানে নামতে হবে গাড়ি থেকে। খাড়া পাহাড় ধরে সরু সিঁড়ি উঠে গেছে, তার দুপাশে রেলিং দেওয়া। বেশ খানিকটা উঠে তারপরে মন্দির দেখা গেল। ওই তো সাদা বোর্ডের ওপরে লাল হরফে হিন্দিতে লেখা রয়েছে, ইংরেজিতেও, ওয়েলকাম টু ভীমাকালী টেম্পল। টেম্পল, কিন্তু দেখতে মন্দিরের মতো মনে হয় না তো। পাঁচিল আর গ্রিল দিয়ে ঘেরা একটা বাগানের মতন, তার সামনে একটা এমনি এমনি বাড়ি। পাহাড়ি জায়গায় বাড়ি যেমনটা হয় আর কি, শুধু বেশ বড়। টানা লম্বা ঘরের পর ঘর চলে গেছে দোতলা জুড়ে। দেখে মনে হতে পারে কোন অফিস বাড়ি বা হস্টেল এইরকম। 5-6টা সিঁড়ি পার হয়ে উপরে উঠলেন। ভেতরে ঢুকে একটা মন্দিরের আদল পাওয়া গেল। প্রথমে চকোলেট রঙের থামের উপরে অসাধারণ কাঠের কাজ, পার হয়ে সোনালী রঙের বিশাল দেউড়ি। দেউড়ির বাঁ দিকে আবার ঘোষণা, মন্দিরে প্রবেশ করবার আগে মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করে নিতে হবে নিজেকে। অতিমারির সময় মন্দিরে মন্দিরে এমন ঘোষণা আমরা তো সবাই দেখেছি, ভাইরাস দেবদেবীকে মানে না। দেউড়ি পার হয়ে আবার একটা দরজা পার হয়ে গেলেন। ভারী চমৎকার, ঝকঝকে তকতকে একটা প্রাঙ্গণ। একদিকে ফুল দিয়ে সাজানো অল্প জমি, গ্রিল দিয়ে ঘেরা, রং বেরঙের সিমেন্টের টবে বাহারি ফুল। তারপরে মন্দির, সামনেও মন্দির। ডান দিকের মন্দিরটি দোতলা, খানিকটা দুর্গের মতো দেখতে। দোতলা একটা সুন্দর বারান্দাও আছে। ভীমাকালীর মন্দির। এইখানে দেবীর বাঁ কান পড়েছিল। এই ভীমাকালীর মন্দির নিয়ে আরো অনেক কথা বলবার আছে, কিন্তু আজকে তো আর হবে না। আজকে সময় হয়ে গেল, আমাদের সময়ের কাছে হাত পা বাঁধা। কাজেই সে কথা আগামীকাল তো রবিবার, পরশু সোমবারের জন্য তুলে রেখে আজকের মতো আপনাদের সৌমিত্র বসু বিদায় নিচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। নতুন বছর যেন আশীর্বাদ নিয়ে আসে আমাদের প্রত্যেকের জীবনে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে